ও তাহলে বুঝি ইনানের হৃদয় অবশেষে কাপুল। রিশাদ কাঁধে চাপড় দিয়ে বলে, বন্ধু, এই প্রথম তোর মুখে কোনো মেয়ের প্রশংসা শুনলাম। এবার কি তবে একলা থাকার যুগ শেষ? ইনান কিছু না বলে শুধু মুচকি হাসে, চোখে এক রকম রহস্য লুকিয়ে। আর দূরে দাঁড়িয়ে থাকা ইচ্ছে জানতেও পারে না কোনো এক অজানা খেলায় সে ধীরে ধীরে জড়িয়ে পড়েছে। এমন সময় জয়ের চাচাতো ভাই আরফান এসে ইনানদের আড্ডায় যোগ দেয়। তোরা কি নিয়ে এত কথা বলছিস, আমাকেও জানাতে পারিস। বলে উঠে আরফান। রিশাদ ইচ্ছের দিকে তাকিয়ে বলে, মেয়েটা কে রে? আরফান। আরফান তাকিয়ে দেখে সামনে ইচ্ছে দাঁড়িয়ে, একটু হাসলো, তারপর বলল, জয়ের ফুফাতো বোন ইচ্ছেময়ী, মেয়েটা বেশ ভালো, ভদ্র। তারপর কৌতূহলী হয়ে জানতে চাইল, কিন্তু তোরা ওর খোঁজ নিচ্ছিস কেন? পাশ থেকে তানহা হেসে বলে উঠে, আরে ভাই, ইনান তো এই মেয়ের পিছে পাগল হয়ে গেছে। ইনান সঙ্গে সঙ্গে তানহার দিকে তাকিয়ে বলল, তুই চুপ করবি, বাজি বকিস না। রিশাদ হাসতে হাসতে বলল, সত্যি বলছি ভাই, তোর চোখে মুখে যা দেখছি সেটা তো আর মিথ্যে না। আরফান মজা পেয়ে বলল। তাহলে কি ইনানের মনে ধরেছে মেয়েটা? ইনান বিরক্ত হয়ে বলল, কিছুই হয়নি, ধাক্কা লেগেছিল বলে চিনতাম, ব্যাস। আরফান একটু গম্ভীর হয়। শোন, ইচ্ছেময় মেয়েটা সাধারণ হলেও সাধারণ না। ওর সামনে বেশি বাড়াবাড়ি করিস না, নয়তো বিপদে পড়বি। ওদের কিন্তু একটা বড় ভাই আছে, ধূসর তালুকদার, বুঝে শুনে চলিস। ইনান কিছুক্ষণ চুপ করে থাকলো। ধূসর তালুকদার নামটা শুনেই একটা অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল কাজ করলো তার মধ্যে। ইচ্ছুময়ী চমৎকার মেয়ে, কিন্তু ধূসর তালুকদার নামটা শুনে মনে হলো বিষয়টা এত সহজ না, কিছু একটা রহস্য আছেই। হলুদের আয়োজন পুরোপুরি জমে উঠেছে। ছাদে ঝুলানো রঙিন বাতির আলোয় চারপাশ যেন সোনালি আভায় ছেয়ে গেছে। হাসি ঠাট্টায় মুখরিত মির্জা বাড়ির ছাদ, চারিদিকে উৎসবের আমেজ। রোস্তম মির্জা ও তার সহধর্মিণী জাকিয়া বেগম ছেলের গায়ে হলুদ ছোঁয়ালেন ভালোবাসার পরশ দিয়ে। আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে একে এসে জয়কে হলুদ মাখিয়ে দিচ্ছে। বড়রা রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালন শেষে নিজেদের কাজে মনোযোগ দিলেও তরুণ তরুণীরা পুরোটা ছাদ দখল করে নিয়েছে। একে একে সবাই জয়ের গায়ে হলুদ দিচ্ছে। হাসি ঠাট্টা আনন্দ উল্লাসের চারপাশ মুখর হয়ে উঠেছে। কিন্তু এই পুরো হইচইয়ের মাঝেও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে ইচ্ছে। চোখ কিছুটা অন্যমনস্ক, হাতের আঙ্গুলগুলো শাড়ির আঁচল মুঠো করে ধরে আছে, যেন কিছু ভাবছে বা হয়তো কিছু অনুভব করার চেষ্টা করছে। এই সময় হঠাৎ ঈশিতা ওর পাশে এসে দাঁড়ায়। কি রে, হলুদ দিবি না? সবাই কত মজা করছে, আর তুই এখানে ধ্যান ধরে দাঁড়িয়ে আছিস। ঈশিতা ইচ্ছের হাত ধরে টান দেয়। তাড়াতাড়ি চল প্লিজ। ইচ্ছে ঈশিতার কথায় কিছুটা চমকে ওঠে, চোখ তুলে সামনে তাকায়। জয় হাসি মুখে বন্ধুদের সাথে মজা করছে। হলুদ মাখানো মুখে দুষ্টুমির ছাপ, চারপাশে আনন্দ যেন মুহূর্তের জন্য ইচ্ছেকে স্পর্শ করতে ব্যর্থ হয়। একটু হাসার চেষ্টা করে, কিন্তু কেন যেন তার ঠোঁটের কোণে সেই হাসিটা জমে ওঠে না। রিশাদ এক ধাক্কায় ইয়ানের কাঁধে হাত রেখে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, তাহলে এটাই সত্যি, ইনান অবশেষে হৃদয়ের পরাজয় মেনে নিয়েছে। তানহা পাশ থেকে ভ্রু উঁচিয়ে যোগ করল, তাহলে আর দেরি কেন? যা করার এই বিয়ের মাঝেই করতে হবে, নইলে বেচারা ইনান হয়তো অভিমানে গলে যাবে। তানহার কথায় হাসির রোল পড়ে যায় বন্ধু মহলে। সবাই মেতে উঠে মশকরায়, কিন্তু ইনান নিশ্চুপ, গভীর কালো চোখ যেন চিন্তায় ভারী, ঠোঁটের কোণে রহস্যময় চাপা হাসি। তার মনে সিদ্ধান্ত গেঁথে গেছে, যেন থামলে চলবে না। রাত নিস্তব্ধ, অথচ বাতাস ভারী কোনো অদৃশ্য চাপ নিয়ে। আকাশে বিদ্যুতের রেখা ক্ষণিক উপস্থিতি যেন অন্ধকারকে আরো গাঢ় করে তুলছে। দূরে কোথাও একাকী নিশাচর পাখির ডাক, সুরে অজানা শূন্যতার গুঞ্জন। ছাদের হলুদ আলো নিভে আসছে, ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন অন্ধকারের অদৃশ্য হাত ধীরে ধীরে সব গ্রাস করছে। বাতাসের ভাসমান এক অপার্থিব সজীবতা, অথচ গভীরে চাপা এক অস্থিরতা, এক রহস্যময় প্রতীক্ষা। কিসের তা জানা নেই। আকাশের গুমোট ভাবের দিকে কারো খেয়ালই নেই। সকলে ব্যস্ত আনন্দ উৎসবে। উৎসবের মাতোয়ারা মানুষরা তখনও অচেতন ছিল প্রকৃতির রুদ্র রূপ সম্পর্কে। হাসি গান আড্ডায় ছাদ ভরে উঠেছে। কেউ জমে আছে গানে, কেউ বা ব্যস্ত ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে।
মুহূর্ত বন্দি করতে। কিন্তু প্রথম এক দফা বাতাসের উৎসবে মঞ্চ যেন কেঁপে উঠে, স্টেজের কাপড় উঠতে লাগলো এলোমেলোভাবে প্রবল বাতাসে, কিন্তু প্রকৃতি যেন ঠিক করে রেখেছিল আজ তার উন্মাদনার পালা। এক ঝটকায় বিদ্যুৎ চমকালো, মুহূর্তের মধ্যেই আকাশে ফেটে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টির ভারী ফোঁটাগুলো ছাদের মেঝেতে আঘাত করতে থাকে যেন বাদ্যের তালে। প্রকৃতির কোনো গোপন আওয়াজ প্রথমে দু একজন ছাদ থেকে নেমে আসে, তারপর হুড়োহুড়ি লেগে যায়। মেয়েরা শাড়ির আঁচল ধরে, ছেলেরা হাসাহাসি করতে করতে নামছে নিচে। চারপাশে ছোটাছুটি হই হুল্লোড়, কিন্তু এরই মাঝে কেউ একজন ঠিক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে, এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে। জয়ের হলুদ সন্ধ্যার আলো স্নান করে দিয়ে আকাশের যেন কোনো এক মহাশক্তির প্রবল শক্ত করে চারিদিকে বিদ্যুতের ঝলকানি, আকাশের গর্জন, তারপর নেমে আসা ধরণী কাঁপিয়ে দেওয়া ঝুম বৃষ্টি। তবে এই কোলাহলের মধ্যেও একজন সম্পূর্ণ অন্যরকম কেউ, একজন ছাদের এক কোণে স্থির দাঁড়িয়ে, সমস্ত কোলাহল পাশ কাটিয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মুখে কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো উত্তেজনা, শুধু গভীর কঠিন এক দৃষ্টি। বৃষ্টির গন্ধ, জল ভেজা বাতাস আর প্রকৃতির এই বুনো রূপে মিশে যেতে চায়। এমন সময় ব্ল্যাক আউট, সারা বাড়ি মুহূর্তের মধ্যে অন্ধকারে ঢেকে যায়। উচ্ছ্বাস আলোর ঝলমল করতে থাকা ছাদ হঠাৎ নিঃশেষ হয়ে যায় গভীর অন্ধকারে। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই নিস্তব্ধতা নেমে আসে চারপাশে। বৃষ্টি তখনও অঝোর ধারায় পড়ছে। আকাশ বিদ্যুতের আলোয় একবার জ্বলে ওঠে, তারপর আবার সব কিছু অন্ধকার হয়ে যায়। চারিদিকে শুধু মানুষের চিৎকার, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে, কেউ বা আতঙ্কিত কণ্ঠে নাম ধরে ডাকে, কেউ আবার হাসতে হাসতে বলে, আহ, ঠিক সিনেমার মতো দৃশ্য। এমন সময় বৃষ্টির চিরে বজ্রের মতো এক প্রচণ্ড গর্জন শোনা যায়। গুরুম গুরুম শব্দে যেন পুরো পরিবেশ কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে যায়, ভালো করে শুনতে চায় যান্ত্রিক কোনো শব্দ বা প্রকৃতির তাণ্ডব। তবে কেবল বৃষ্টির অনবরত ঝরতে থাকা শব্দটাই শোনা যায়। ঘর অন্ধকার চিরে হঠাৎ দুটা তীব্র হেডলাইটের আলো ছাদমুখী পথটাকে আলোকিত করে তোলে। সাদা হলুদ আলোর ছোটা বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, যেন অন্ধকারকে ঠেলে সরিয়ে দিচ্ছে কোনো এক অজানা আগন্তুক। কেউ একজন নিঃশ্বাস চেপে রাখে। আলো যতই সামনে এগোয় ততই একটা অস্পষ্ট অবয়ব ধীরে স্পষ্ট হতে থাকে। বৃষ্টি ধীরে ধীরে আরও ঘন হয়ে নেমে আসছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে একটানা। ইচ্ছে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে সামনের দিকে। ঠোঁট দুটো অনড়, চোখের পাতাগুলো কাঁপছে, যেন সামনে ঘটে যাওয়া দৃশ্যটা ধরা দিতে চাইছে না পুরোপুরি। নিচে কাদামাখা পথের ওপর ধীর গতিতে এগিয়ে আসছে কালো মার্সিডিজ এর হেডলাইটের আলো। কুয়াশাশূন্য বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে রহস্যময় এক আবহ তৈরি করেছে। গেটের সামনে এসে থামে গাড়িটি। এক মুহূর্তের নৈশব্দ, তারপর দরজা খুলে গুরুম গুরুম আওয়াজে বন্ধ করে ধূসর বেরিয়ে আসে। ধূসরের গা বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে, কপালে চুল এলোমেলো হয়ে ভিজে গেছে, তবুও চোখ দুটো স্থির, ক্ষীণ। ছাদের ওপর দাঁড়িয়ে থাকা ইচ্ছে মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়। বুকের ভেতর ধুকভুকানি বাড়তে থাকে। বৃষ্টিতে ভিজতে থাকা ইচ্ছের হলুদ শাড়ি যেন তার ত্বকের অংশ হয়ে গেছে। ভেজা কাপড় শরীর লেপ্টে গিয়ে প্রতিটি ভাঁজ স্পষ্ট করে তুলেছে। ভেজা চুল এলোমেলো হয়ে ঘাড় বেয়ে নেমে এসেছে কোমর ছাড়িয়ে নিচে। জলের ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। শীতল বাতাস ইচ্ছের সারা শরীর বেয়ে কাঁপন ধরাচ্ছে, অথচ ইচ্ছে স্থির দাঁড়িয়ে আছে অজানা এক অনুভূতির ঘোরে আচ্ছন্ন হয়ে। অন্যদিকে ধূসরও থেমে যায় ছাদের দিকে তাকিয়ে, এক স্থির দৃষ্টির মতো। বৃষ্টিতে ভিজতে থাকা ইচ্ছের দিকে তাকিয়ে একটানা গভীর বোঝার চেষ্টা করে ইচ্ছেকে, নাকি অনেক কিছু বুঝেও ফেলে। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্মিত হয়ে আসে। কেবল বৃষ্টির শব্দ, ভিজে কাদায় গন্ধ আর দুজোড়া চোখের ভাষাহীন কথোপকথন। ধূসর আজও সেই চিরচেনা অভিজাত রূপে, তবে বৃষ্টির ছোঁয়ায় তার উপস্থিতি যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। কালো ফর্সা প্যান্টের সঙ্গে গাঢ় নেভি ব্লু শার্টের ওপর কালো ব্লেজার, যা বৃষ্টির ফোঁটায় ভিজে আরও গাঢ় দেখাচ্ছে।
উন্মুক্ত গলায় টান টান শার্টের কলার আর স্লিম ফিটের পোশাক তার সুঠাম গঠনকে আরও সাফ করে তুলেছে। মাথা ভেজা চুল এলোমেলো হয়ে পড়েছে, কিছুটা কপালে লেগে আছে। জলের কণা গড়িয়ে পড়ছে তীক্ষ্ণ চোয়ালের কিনারা বেয়ে। নাকের ধারে আটকে থাকা এক ফোঁটা পানি আলোতে ক্ষণিকের জন্য চিকচিক করে ওঠে, তারপর ধীরগতিতে নেমে আসে থুতনির কিনারা ঘেঁষে। ধূসরের চোখ জোড়া অদ্ভুত এক গভীরতা বহন করে, যেন এক ঝলক দেখলেই সেই গভীরতায় ডুবে যেতে হয়। গাড়ির হেডলাইটের মিশ্র আলোর নিচে ধূসরের তীক্ষ্ণ মুখবয় আরও বেশি মুহূর্ত হয়ে ওঠে। বৃষ্টিতে ভিজে ধূসরের পোশাকের কাপড় কিছুটা সেথিয়ে গেছে গায়ে। পানি আর অন্ধকার মিলে ধূসরকে এক রহস্যময় চরিত্রের পরিণত করেছে। ধূসর নীরবে দাঁড়িয়ে আছে, অথচ তার উপস্থিতি ঘিরে রেখেছে চারপাশের পরিবেশ। চারিদিকের ঝলমল শব্দের বৃষ্টি ঝরছে, যেন পুরো পৃথিবী জুড়ে জলধারা নেমেছে। একের পর এক বজ্রপাত আকাশ চিরে যাচ্ছে, আর বাতাসের শো শো শব্দ পুরো মির্জাবাড়ি যেন কাঁপছে। বৃষ্টির ভেজা শাড়ির আঁচল হাতের মুঠোয় করে ধরে ইচ্ছে পাগলের মতো ছুটতে থাকে নিচে। ধূসরকে দেখেই যেন তার ভেতরটা আরও এলোমেলো হয়ে গেছে। পায়ের নিচে ভেজা মেঝে, শাড়ির নিচের অংশ কাদায় মাখামাখি, কিন্তু কিছুতেই থামতে চায় না ইচ্ছে। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতেই হঠাৎই কারো শক্ত হাতে ইচ্ছের কবজি আঁকড়ে ধরে। ইচ্ছে কিছু বুঝে ওঠার আগেই শক্ত পিষ্ট ধাক্কা খেয়ে শরীরটার সামনে ঝুঁকে যায়। পর মুহূর্তের মধ্যেই তাকে কেউ একটা ফাঁকা ঘরের দিকে টেনে নিয়ে যায়। ঘরটা পুরোপুরি অন্ধকার, শুধু জানালার ফাঁক গলে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে ভেতরটা আলোকিত করে তুলছে। শ্বাস কাঁপতে থাকে ইচ্ছের, বুক ধরফর শব্দে তুলছে। চোখ বড় বড় করে সামনের অবয়বটা বোঝার চেষ্টা করে সে। আপনি? ইচ্ছে ফিসফিস করে ওঠে। ইচ্ছেকে ঠান্ডা শক্ত এক পুরুষালী হাত দেওয়ালের সঙ্গে চেপে ধরে। শাড়ির ভেজা আঁচল এক পাশে সরিয়ে উন্মুক্ত কোমরে ধূসর আঙ্গুল চালিয়ে দেয়। ঠান্ডা স্পর্শে ইচ্ছের গা শিউরে ওঠে। একটানে বলিষ্ঠ বাহুতে মিশিয়ে নেয় ইচ্ছেকে, যেন শত ঝড় বৃষ্টি এলেও এই বাঁধন ছিন্ন হবে না। ধূসর মুখ নামিয়ে আনে ইচ্ছের কানের কাছে, গাঢ় কণ্ঠে ফিসফিস করে, এতটা বেপরোয়া হতে শিখলি কবে ইচ্ছেময়ী? 17তেই আমাকে এভাবে উন্মাদ করে তুলছিস, 18তে পৌঁছানোর আগেই কি পুরো পাগল বানানোর ইচ্ছে? ইচ্ছে ধূসরকে ঠেলে সরাতে চায়, কিন্তু হাত পা অবশ হয়ে আসে। শাড়ির ভেজা ভাঁজ শক্ত করে খামচে ধরে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ধূসরের চোখের গভীরে ঝড়ের মতো কিছু একটা তাণ্ডব, যেটা থেকে নিজেকে বাঁচানোর উপায় ইচ্ছের জানা নেই। ধূসর ইচ্ছেকে আরো শক্ত করে নিজের দিকে টেনে নেয়, যেন এই মুহূর্তে ইচ্ছে এক চুলও সরতে না পারে। ইচ্ছে ছটফট করে, হাতের মুঠোয় শাড়ির আঁচল চেপে ধরে নিজেকে ছাড়ানোর বৃথার চেষ্টা করে, কিন্তু ধূসরের দৃঢ় বাহুতে সে যেন আরো বেশি বন্দী হয়ে পড়ে। বাইরে এখনো বৃষ্টি ঝরছে অবিরাম, যেন প্রকৃতিও থমকে গেছে এই এক মুহূর্তে। বিদ্যুতের আলোয় ধূসরের মুখে এক ধরনের তীব্রতা খেলে যায়। ধূসরের ভেজা চুল থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে কপাল বেয়ে, আর সেই গভীর চোখে একরাশ দহন। হঠাৎই ধূসর মুখ নামিয়ে আনে ইচ্ছের উন্মুক্ত ভেজা গলায়। ঠোঁট ছুঁয়ে দিতেই ইচ্ছের দম আটকে যায়, শরীর কেঁপে ওঠে। চোখ বড় বড় হয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ধূসর যেন এখন অন্য জগতে। সময় নিয়ে গভীরভাবে ইচ্ছের গলায় এক অমোঘ চিহ্ন এঁকে দেয়, যেন জানিয়ে দিতে চায় অধিকার তার, শুধু তার। ইচ্ছে চমকে ওঠে, নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুক ধক ধক শব্দে কাঁপতে থাকে। হাত দুটো ধূসরের শার্টের কলারে উঠে আসে থামানোর জন্য, কিন্তু ইচ্ছের শক্তি যেন বৃথা হয়ে যায় ধূসরের দৃঢ়তার সামনে। ধূসর ধীরে ধীরে মুখ তুলে আনে ইচ্ছের বড় বড় চোখের দিকে, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিদ্যুতের আলো এক মুহূর্তের জন্য দুজনের মুখ আলোকিত করে তুলে, একটা মায়াবী বিভ্রম তৈরি করে চারপাশে। তারপর ধূসর মুখ নামিয়ে নিয়ে খুব ধীরে তীব্র কণ্ঠে ফিসফিস করে ওঠে, বৃষ্টি থামলেই কি ভাবছো আমি থেমে যাব? তুই যে ঝড় তুলে দিয়েছিস ইচ্ছেময়ী, সেটা সহজে থামার নয়। ধূসর ইচ্ছের হাতটা আরো শক্ত করে ধরে রেখে গভীর চোখে তাকিয়ে থাকে, কণ্ঠস্বরে এক ধরনের গভীর আভাস।
কি বলেছিলাম মনে আছে? আমাকে রেখে আসার শাস্তি সুদে আসলে শোধ করব। আমার থেকে নিজেকে কিভাবে ছাড়িয়ে নেবে ইচ্ছেময়ী? ইচ্ছে আতঙ্কে ধূসরের চোখে চোখ রাখতে পারে না। নিঃশ্বাস ভারী হয়ে আসে, হাত পা কাঁপতে থাকে। ধূসরের সংস্পর্শের উষ্ণতা ইচ্ছের শরীর জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইচ্ছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। ঠিক তখনই প্রকৃতি যেন এক লহমার জন্য জমে ওঠে। বাইরে প্রচণ্ড গর্জন, বিদ্যুৎ চমকে ওঠে। ঘর জুড়ে সাদা আলো ছড়িয়ে যায়। এক মুহূর্তের জন্য সেই আলোতে ধূসর চোখ বন্ধ করে এক রকম গভীর নিঃশ্বাস নেয়। আর সেই ফাঁকেই ইচ্ছে সুযোগ বুঝে বাঁধন থেকে ছিটকে বেরিয়ে যায়। পেছনের ধূসর একটু অবাক হয়, কিন্তু বাধা দেয় না। শুধু দরজার দিকে তাকিয়ে এক পাশে ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। চোখে এক রকম দৃষ্টি খেলে যায়। শিকার যদি ভাবে পালিয়ে গেছে, তবে সে বোকার স্বর্গে বাস করছে। বাহিরে প্রকৃতি যেন উন্মাদ হয়ে উঠেছে। আকাশের বিদ্রোহী করে ঝরে পড়ছে অবিরাম জলধারা। প্রতিটি বিন্দু যেন এক একটি ধারালো অস্ত্র, আঘাত হানছে ধরণীর বুকে। মাঝে মধ্যে বজ্র কণ্ঠে চিৎকার করে উঠে আকাশ। প্রচণ্ড গর্জনে কেঁপে ওঠে চারিদিকে। বিদ্যুতের হিংস্র শিখা অন্ধকার চিরে দীর্ঘ জুড়ে বিচ্ছুরিত হয়। মুহূর্তের জন্য আলোকিত করে তুলে থমথমে রাত। গভীর আকাশের ঢাকা এই রাত যেন ভোলায় রুদ্ধশ্বাস, এক প্রতীক্ষা। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের মাঝে লুকিয়ে আছে এক রহস্য, এক দুর্বার আকর্ষণ যা হৃদয়কে শিহরিত করে, আবার গভীর অজানার দিকে ঠেলে দেয়। মোমবাতির নিভু নিভু আলোয় ইচ্ছের মুখে লালচে আভা ছড়িয়ে পড়েছে, যেন কোনো গোপন আগুন ধিকি ধিকি জ্বলছে তার ত্বকের উপর। গভীর ঘুমে আচ্ছন্ন ইচ্ছে, নিঃশ্বাসের উঠানামা, তার বুক ধীরে ধীরে উঠছে নামছে। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে, যেন সময় থমকে গেছে। ইচ্ছের নরম হাত ধূসরের অরুর উপর রাখা, ঠান্ডা আঙ্গুলের স্পর্শে ধূসরের মুষ্টি ধীরে ধীরে কষে আসছে। চোখ মুখে স্থিরতা, কিন্তু ভেতরে যে কোনো দুর্বার ঝড় বয়ে যাচ্ছে। পাশেই মেহেদি আর্টিস্ট ইচ্ছের হাত ধরে নিখুঁত নকশা এঁকে যাচ্ছে, কিন্তু ধূসরের চোখ আটকে আছে অন্যখানে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 2টো ছুঁয়ে গেছে। নিস্তব্ধতার মধ্যে শুধু বৃষ্টির একটানা শব্দ আর দূরের বজ্রপাতের গর্জন, যেন পুরো প্রকৃতি আজ কোনো অদৃশ্য রহস্যের সাক্ষী হয়ে আছে। ইচ্ছে তখন থেকেই লুকিয়ে বেড়াচ্ছে ধূসরের সামনে, আর একবারও পড়েনি। লজ্জা, শিহরণ আর একরাশ দুর্বাধ্য অনুভূতি যেন ঘিরে রেখেছে। রাতের সেই ধূসরের স্পর্শ, কানে বাজতে থাকা ফিসফিস করা শব্দ, সবকিছু মিলিয়ে ইচ্ছে যেন নিজের ভেতরেই ঘুটিয়ে গেছে। কিন্তু ধূসর এত সহজে ছাড়ার পাত্র নয়। যেমন করে প্রতিবার ঘুড়ির সুতোর মাঞ্জা লাগাতে আসে, ঠিক তেমনভাবেই একবারও সময় মতো চলে এসেছে ইচ্ছের হাত রাঙাতে। যেন কিছুই হয়নি, যেন রাতের সেই তীব্র মুহূর্তগুলো একান্তই ইচ্ছের কল্পনা ছিল। ঘরের দরজার আলগা শব্দ, ইচ্ছে জানতেও পারেনি কখন ধূসর এসে দাঁড়িয়েছে। ধীর পায়ে এগিয়ে এসে ইচ্ছের ঠিক সামনে বসে পড়ে ধূসর। একবারও কিছু না বলে ধীর লয়ে ইচ্ছের কাঁপতে থাকা হাত নিজের শক্ত হাতে তুলে নেয়। তারপর মেহেদি ভেজা ইচ্ছের নরম আঙ্গুলের ডগা ছুঁয়ে দেয় নিজের শক্ত পৃষ্ঠ। ধূসর শ্বাস আটকে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে। তৎক্ষণাৎ ধূসর মুচকি হেসে বলে ওঠে, তুই লুকোতে পারিস, আমি খুঁজে নিতে জানি। ইচ্ছেময়ী, এবার আমার ঘড়ির সুতাটা ঠিকভাবে রাঙিয়ে দিই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলছে। রাজশাহীর আভিজাত্য কমিউনিটি সেন্টারে বিয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রকৃতি যেন আজ বিরূপ, কাল রাতের দুর্যোগের পরও আকাশের গায়ে মেঘের ছায়া, কিন্তু রোদের তীব্রতা এতটুকু কমেনি। গুমোঠো বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন প্রকৃতি নিজেই কোনো অজানা অশান্তির সংকেত দিচ্ছে। কমিউনিটি সেন্টারের অভ্যন্তরে রাজকীয় সাজসজ্জার ছোটা ঝাড়বাতির সোনালি আলোয় চারপাশ জ্বলজ্বল করছে। সুসজ্জিত ফুলের তোড়া আর মখমলের পর্দা মিলিয়ে এক মনোমুগ্ধকর আবহ তৈরি হয়েছে। ব্যস্ততার চারিদিকে বরযাত্রীদের আগমনের প্রস্তুতি চলছে। অতিথিদের আসন নির্ধারণ থেকে শুরু করে শেষ মুহূর্তের পারফরমেন্স নিশ্চিত করতে কর্মচারীরা ছুটাছুটি করছে। জয় মির্জা কক্ষের আয়নার সামনে দাঁড়িয়ে কালো সোনালি জরির শেরানির সঙ্গে নিখুঁতভাবে মিলিয়ে পরানো হয়েছে পাগড়ি।
চোখে এক অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটে হাসি। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে একটু থমকে যায়। আজ তার বিয়ে, অথচ তার মনে যেন কোনো বিশেষ অনুভূতি নেই। পাশেই জাকিয়া বেগম ছেলের দিকে অপলক তাকিয়ে আছেন। চোখ ভরে উঠেছে আনন্দের অশ্রুতে। আবার কখনো যেন এক মায়ের স্নেহ মাখা দুশ্চিন্তাও লুকিয়ে আছে। ঠিক তখনই সিঁড়ির নিচ থেকে ছুটে আসে রুহি। ভাইয়া, গাড়ি সব এসে গেছে, সবাই রেডি, চলো এখনই বের হতে হবে। তার উত্তেজিত কণ্ঠের চারপাশে সবার মনোযোগ সেদিকে চলে যায়। জয় শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করে নেয়। তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায় একটা নতুন জীবনের পথে, এক নতুন গল্পের শুরুতে। রাতের আবছা আলোয় বিয়ে বাড়ির কমিটি সেন্টার জুড়ে ব্যস্ততা তুরঙ্গে। বর আর বউকে স্টেজে বসানো হয়েছে। চারপাশে আতশবাজির আলোর ছটা, অতিথিদের কোলাহল আর বিয়ের সুরা উচ্চারণের মৃদু ধ্বনি মিলেমিশে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। ঠিক এমন সময় স্টেজের দোতলার সিঁড়ি বেয়ে দ্রুত নামতে দেখা গেল ইচ্ছেকে। দুই লেহেঙ্গার নিচের অংশ সামলে রেখেছে, যেন তাড়াহুড়ায় কোথাও পড়ে না যায়। লেহেঙ্গার ভারী কাজের ওড়না কোমরে গুজে নিয়েছে, যাতে চলাফেরার সমস্যা না হয়। এক ধাপ নামার সঙ্গে সঙ্গে তার গলায় ঝুলানো ছোট্ট পেনডাইটের আলো ঝলমল করে ওঠে। চেহারায় এক অদ্ভুত রকমের উত্তেজনা আর উদ্বেগের ছাপ। মনে হচ্ছে কোথাও যাওয়ার তাড়া আছে, কিংবা কিছু একটা জানার জন্য মন অস্থির হয়ে আছে। সিঁড়ির প্রতিটি ধাপে তার পদক্ষেপ ধীর, কিন্তু কোথাও একটা দ্বিধা লুকিয়ে আছে। নিচে নামতে হলেও আলোর ঝলকানি ইচ্ছের চোখে পড়ে, এবং তখনই দৃষ্টি পড়ে স্টেজের দিকে। স্টেজে বসে থাকা নবদম্পতিকে ঘিরে উৎসবের আনন্দ চলছে, আর পুরো পরিবেশটা এক ধরনের উষ্ণতা ছড়িয়ে আছে। কিন্তু ইচ্ছের ভিতরে এক অজানা অস্বস্তি, একটা চাপা উত্তেজনা। ইচ্ছে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে এক দীর্ঘশ্বাস নিয়ে বসে ঈশিতার পাশে। বিয়ের আসর চলছে। মৌলভী সাহেব শান্ত কণ্ঠে কাবিননামা পড়ছে। চারপাশের সবাই উৎসুক দৃষ্টিতে বরকনের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে চুপচাপ বসে সব দেখছে, কিন্তু মনটা যেন অন্য কোথাও আটকে আছে। আমার মনে হয় না বাংলাদেশে এসে আপনি বড় ভুল করে ফেলেছেন। গভীর চাপা স্বরে উচ্চারিত এই কথাগুলো যেন কেঁপে উঠে পুরো ফাঁকা রাস্তার সামনের গাড়িতে বসা জ্যাকসনের কোল। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়, যেন ঘাম জমতে শুরু করে কপালে। সে যতই অভিজ্ঞ হোক না কেন, সামনের ব্যক্তির সামনে যেন নিজের অস্তিত্বটা নির্মিষ লাগছে। বয়সে তরুণ হলেও এই ব্যক্তির ক্ষমতা আর বুদ্ধিমত্তা দুটোই তাকে ছাড়িয়ে গেছে বহুদূর। জ্যাকসন ধীরে ধীরে পাশের আলিশ ক্যাম্বলের দিকে তাকায়, যেন নীরবে সমর্থন চাইছে। তারপর কাঁপা কাঁপা হাতে সামনে রাখা ফাইলটি তুলে ধূসরের দিকে এগিয়ে দিল। গলা শুকিয়ে আসছিল, তবুও কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, মিস্টার ধূসর, আমি স্বীকার করছি আমরা ভুল করেছি, এজন্য দুঃখিত। তবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, যত দ্রুত সম্ভব আমরা দেশ ছাড়ছি। ধূসর কোনো উত্তর দেয় না, শুধু তীক্ষ্ণ নির্লিপ্ত চোখ দুটো কোলের দিকে স্থির করে রইল। সেই দৃষ্টিতে কোনো করুণা ছিল না, ছিল শুধু ভয়ঙ্কর এক সাবধানী বাণী। এই ফাঁকা জায়গা, চারপাশে নিস্তব্ধতা, কেবল দূরে একটা ল্যাম্পপোস্টের মলিন আলো পড়ে আছে ধুলো ভরা মাটিতে। পাশেই একটা কালো গাড়ি দাঁড়িয়ে, ইঞ্জিন বন্ধ, কিন্তু উপস্থিতিটা ভারী। ধূসর কথা শেষ করেই সামনে দাঁড়িয়ে থাকা মাস্টিস ব্ল্যাক মাম্বা গাড়িতে দরজা খুলে ভেতরে বসে। মুহূর্তের মধ্যেই ইঞ্জিন গর্জে ওঠে, আর পরের সেকেন্ডেই ফুল স্পিডে ছুটে যায় গাড়িটি কালো অন্ধকার চিরে মেন রোডের দিকে। পেছনে পড়ে থাকে জ্যাকসন কোল, যার চোখ তখনও বিস্ময়ে স্থির। পাশে দাঁড়িয়ে থাকা অ্যারিস ক্যাম্পবেল হতভম্ব, মুখে কোনো কথা নেই, কিন্তু আতঙ্কটা স্পষ্ট, যেন ধূসরের উপস্থিতি তাদের শ্বাসরুদ্ধ করে দিয়ে গেছে। হাওয়ায় ধুলো উড়ে যায়, রাস্তার ল্যাম্পপোস্টের আলো ক্রমশ ম্লান হতে থাকে, আর ধূসর মিলিয়ে যায় রাতের অন্ধকারে। অন্যদিকে রাতের আকাশে কালো মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। কমিটি সেন্টারের বাইরে কালো রঙের মাস্টিস গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তার চোখে এক শীতল অথচ প্রবল তীক্ষ্ণতা। আশপাশের কেউ বুঝতে পারছে না, কিন্তু প্রতিটি দৃষ্টি
গভীরভাবে পর্যবেক্ষণ করছে চারপাশের পরিবেশ। ধূসর ফর্মাল ড্রেস আপে সোজা বরকনের কাছে গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে। বাইরে থেকে দেখলে মনে হবে সে যেন সৌজন্য সাক্ষাৎ করছে, কিন্তু বাস্তবে তার চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির থাকছে না। শার্প দৃষ্টিতে পুরো অন্দর সেন্টার পর্যবেক্ষণ করছে। কাউকে খুঁজছে সে, ইচ্ছে কথাও নেই। চোখ এক ঝলক অস্বস্তি ফুটে ওঠে ধূসরের, কিন্তু মুখে এক ছিটেফোঁটাও প্রকাশ পায় না। পাশেই রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, ইচ্ছে কোথায়? রুহি একটু চমকে ওঠে, গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু কণ্ঠে হালকা কম্পন ধরা পড়ে। ও ছাদে গেছে। ধূসর এক মুহূর্ত স্থির থেকে রুহির দিকে গভীর দৃষ্টি তাকায়, যেন মনের ভেতরটা পড়ে ফেলতে পারছে। এরপর কোনো কথা না বলে সোজা সিঁড়ির দিকে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ যেন প্রচণ্ড দৃঢ়তা আর অদৃশ্য এক ঝড়ের পূর্বাভাস। চোখের এক ধরনের ধৈর্যহীন প্রতীক্ষা, যেন এই মুহূর্তেই তাকে ইচ্ছেকে দেখতে হবে, সামনে দাঁড় করাতেই হবে। ধূসরের ব্যক্তিত্ব এমন, যার সামনে মিথ্যা বলা সহজ নয়। গভীর দৃষ্টির নিচে যেই আসুক না কেন, সত্য ঠিক ধরা পড়ে যাবে। মানুষ তার সামনে এসে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, ঠোঁট কাঁপতে শুরু করে, কথার মধ্যে অস্পষ্টতা ফুটে ওঠে। রুহিও সেই একই পরিস্থিতির মুখোমুখি হলো আজ। দেখলেই কেমন একটা ভয় কাজ করে ভেতরে। ধূসর একবার তাকে বুঝে ফেলেছে কিছু একটা লুকানোর হচ্ছে, আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ায় ধূসর। গতি ছিল স্বাভাবিক, কিন্তু ভারী। প্রতিটি ধাপে ধাপে যেন একটা অদৃশ্য চাপ তৈরি হচ্ছিল, যা রুহির শ্বাস রুদ্ধ করে। রুহি ঠোঁট চেপে ধরল, হাতের তালু ঘামছে। দ্রুত ফোন বের করে কাউকে একটা SMS পাঠিয়ে দিল। আঙ্গুলের ডগা থরথর করে কাঁপছিল, তবে কোনোভাবে বার্তাটি পাঠিয়ে দিল সে। তবুও দুশ্চিন্তা কাটল না। বুকের মধ্যে ধুকভুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল আশেপাশে সবাই শুনতে পাচ্ছে। কপালের পাশে ছোট ছোট ঘামের বিন্দু জমে উঠেছে। হাত পা অবশ হয়ে আসছে ভয় আর অস্থিরতায়। ধূসর ভাই কি কিছু বুঝে ফেলেছে? তার তীক্ষ্ণ চোখ কি সব কিছু ধরে ফেলেছে? এই মুহূর্তে রুহির মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর তার হাতে নেই। শুধু একটা ব্যাপার পরিষ্কার, ধূসর ভাই যদি কিছু জানে, আর সেটাই সবচেয়ে বড় ভয়। ছাদের উপরে ছোটখাটো একটা জটলা জমে উঠেছে। ইয়াং বয়সের ছেলেমেয়েরা উচ্ছ্বাসে চিৎকার করছে, করতালি দিচ্ছে কারো জন্য। ধূসর ধীর পায়ে সামনে এগিয়ে আসে, চোখের সামনে দৃশ্য এক নজরে পর্যবেক্ষণ করে। তার ঠান্ডা স্থির দৃষ্টি নিচে সব কিছু যেন ধীর হয়ে আসে। ঈশিতা এক পাশে দাঁড়িয়ে, মুখটা ফ্যাকাশে, চোখের তারায় স্পষ্ট উদ্বেগের ছাপ। ধূসর এক ঝলক ঈশিতার দিকে তাকিয়ে বুঝে নেয় কিছু একটা ঘটেছে। তারপর ধীরে ধীরে ভিড়ের ঠেলে সামনে এগোয়, গভীর দৃষ্টি ছুড়ে দেয় কেন্দ্রবিন্দুর দিকে। ইচ্ছের হাতে লাল গোলাপের তরা, আর তার সামনে হাঁটু গেড়ে বসে আছে ইনান। চোখে এক অদ্ভুত দীপ্তি, মুখে আত্মবিশ্বাসী হাসি। চারপাশের উল্লাস যেন মুহূর্তে স্তব্ধ হয়ে আসে ধূসরের উপস্থিতিতে। বাতাসটা ভারী হয়ে ওঠে, চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। এমন সময় ঈশিতার পাশ থেকে আরফান এক পা পিছিয়ে আসে, শ্বাস আটকে আসে যেন। ধূসর কিছু বলে না, কিন্তু চোখের গভীরতায় শীতল হয়ে ওঠে। শুধু একবার ইচ্ছের দিকে তাকায়, তারপর ইনানের চোখে চোখ রাখে গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে, যেন পুরো পরিস্থিতি চাবিকাঠি সে একাই ধরে রেখেছে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। ধূসরের উপস্থিতি যে একটা ঝড় নিয়ে এসেছে, সেটা সবার মনে ধীরে ধীরে গেঁথে যেতে থাকে। ইচ্ছে অস্বস্তি বোধ করছিল। চারপাশের চিৎকার উল্লাসের মাঝেও যেন একটা অদৃশ্য শীতলতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। বুকের ভেতর অজানা আশঙ্কা দপদপ করছিল, কিন্তু কেন তা বুঝতে পারছিল না। অবচেতনভাবেই সামনে তাকায় ইচ্ছে, আর ঠিক তখনই সেই দৃষ্টি তার দিকে পড়ল, ধূসরের দৃষ্টি। সেই চোখে যেন কোনো শব্দহীন ঝড় বইছে, গভীর শীতল আর তীক্ষ্ণ। ইচ্ছে অনুভব করলো শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছে। ভয় নাকি অপরাধবোধ? ধূসর ভাই তাকে ভুল বুঝেছে এমনটাই মনে হলো ইচ্ছের। ইচ্ছে কিছু বলতে চাইল, ব্যাখ্যা দিতে চাইল, কিন্তু গলায় যেন শব্দ আটকে আছে। ধূসর মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে রইল, তারপর ঠান্ডা চোখে একবার ইনানের দিকে তাকায়। চোখে সেই ভাষা বোঝা কঠিন। ঠিক আশেপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে ওঠে। এরপর কোনো কথা না বলে ধূসর সোজা ঘুরে দাঁড়ায়,
পায়ের চলার ভঙ্গিতে যেন একটা ভয়াবহ শূন্যতা লুকিয়ে ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে রইল ধূসরের চলে যাওয়ার দিকে। বুকের মধ্যে অদ্ভুত এক যন্ত্রণার দোলা পাকিয়ে উঠল। সে কি সত্যি কিছু ভুল করলো, নাকি ধূসর ভাই তাকে বোঝার আগেই বিচার করে ফেলেছে? আনন্দ উল্লাসের মাঝে ইচ্ছের চারপাশটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে, যেন ধূসরের সেই ক্ষুব্ধ চক্ষু জোড়া ভয়াবহ, শীতল, অথচ ভেতরের ধিকি ধিকি জ্বলছে দহন, যেন একটা ঝড়ের পূর্বাভাস যেটা সবকিছু লণ্ডভণ্ড করে দিবে। ইচ্ছে শ্বাস আটকে তাকিয়ে আছে ধূসরের দিকে। গলা শুকিয়ে কাঠ। ধূসর কিছু বলবে কিনা, নাকি নিঃশব্দে চলে যাবে তা বোঝা কঠিন, কিন্তু না, ধূসর থামল। চোখের দৃষ্টিতে নিঃসংশয় হুমকি, প্রতিটি ভাবভঙ্গি যেন বলে দিচ্ছে এখন নয়, কিন্তু খুব শীঘ্রই এই মুখোমুখি হওয়া ভয়াবহ কিছু ডেকে আনবে। ধৈর্যয়ে শান্ত অথচ শীতল কণ্ঠে ধূসর বলে উঠল,